আচ্ছা ভীষণ ঠিক আছে। নমস্কার, সকলকে ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য। আপনারা জানেন গতকাল ইলেকশন কমিশনের তরফ থেকে বাংলার ফাইনাল ভোটার লিস্ট, যদিও সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে পরবর্তীকালে যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেগুলো সাপ্লিমেন্টারি একটা ভোটার লিস্ট পরবর্তীকালে বার হবে, কিন্তু যে খসড়া তালিকা ড্রাফট ভোটার লিস্ট 16 ডিসেম্বর 2025 সালে বেরিয়েছিল সেখানে প্রায় 7,06,000 ভোটার ছিল, এবং তার আগে যে ভোটার তালিকা বেরিয়েছিল সেখানে প্রায় 7,66,00,000 ভোটার ছিল। সব মিলিয়ে প্রায় 58 লক্ষ ভোটার বাদ গেছিল, এবং যে ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছিল সেখানে 7,08,16,630 জনের নাম ভোটার লিস্টে ছিল। পরবর্তীকালে 16 ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় 2.5 মাস হিয়ারিং, কমপ্লেন এসব হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি মামলা গড়িয়েছে, এবং সেখানে আমরাও আমাদের সামর্থ্য মতো লড়াই করেছি। গতকাল যে লিস্ট রিলিজ হয়েছে, ইলেকশন কমিশন বা সিইওর অফিস থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেখানে যে তথ্য দেওয়া হয়েছে যে সব মিলিয়ে টোটাল অ্যাডিশন গত 2.5 মাসে, তার মানে ফর্ম 6 বা ফর্ম 6A, যারা বাইরে থাকে তারা ফর্ম 6A ফিল আপ করবে, আর যারা নতুন ভোটার তারা ফর্ম 6 করবে। সেখানে প্রায় 1,82,036 জন ফর্ম 6 ফিল করেছে, এবং টোটাল ডিলিশনের ক্ষেত্রে যেটাকে আমরা ফর্ম 7 বলি সেখানে 5,46,053 জন রয়েছে। আমি আপনাদের অনুরোধ করব যে ইলেকশন কমিশনের সিইও ওয়েস্ট বেঙ্গলের যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেই টুইটার হ্যান্ডেলে একটা বুলেটিন জারি করা হয়েছিল 19 জানুয়ারি 2026, এবং 19 জানুয়ারির শেষ দিন ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। খুব সম্ভবত 14 বা 15 তারিখ অব্দি ছিল, তারপরে ওরা একটা নোটিফিকেশন করে আরো 4 দিন বাড়িয়েছিল, যখন বাঁকুড়ায় বিজেপির একটা গাড়ি ধরা পড়ে ফর্ম 7 বোঝানো অবস্থায় 7-8 হাজার ফর্ম 7 জমা দেওয়ার একটা চক্রান্ত চলছিল। এটা করতে না পারায় ইলেকশন কমিশন বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আরো 4 দিন সময়সীমা বাড়িয়েছিল, এবং 19 জানুয়ারি লাস্ট ডেট ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। সেই যে বুলেটিনটা বেরিয়েছিল সেই বুলেটিনটা বেরিয়েছিল 7:06 সকালে নয়, অর্থাৎ সারাদিন চলে যাওয়ার পরে, ওয়ার্কিং আওয়ার্স এর পরে 7:06 যে ফর্ম 7 এর সংখ্যা ওখানে ছিল 41,961। আপনারা গেলে আপনারা দেখতে পাবেন, এটা এখনো রয়েছে। সিইও ওয়েস্ট বেঙ্গলের টুইটার হ্যান্ডেলে বুলেটিনের ডেট হচ্ছে 19 জানুয়ারি 2026। কালকে যে আপডেটটা ইস্যু করা হয়েছে
সেখানে ফর্ম 7 এর ক্ষেত্রে সংখ্যা দেওয়া হয়েছে 5,46,053। এই 5 লক্ষ অ্যাডিশন হলো কোত্থেকে? আমাদের প্রথম প্রশ্ন। এগুলো আমরা ধাপে ধাপে সব সুপ্রিম কোর্টে জমা দেব, কিন্তু আমাদের কর্তব্য এটা মানুষের কাছে আনা, জনসমক্ষে আনা, এবং সংবাদ মাধ্যম সমাজের মানুষের চোখ এবং কান। তাই আপনাদের মাধ্যমে আমরা মানুষকে অবগত করতে চাই যে যে জায়গাগুলোতে অনিশ্চয়তা, অসামঞ্জস্যতা রয়েছে, আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। দুই হচ্ছে, প্রথম যখন ড্রাফট লিস্ট বেরিয়েছিল তখন আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো ক্যাটেগরি ছিল না। এসআইআর এর যে নোটিফিকেশন 27 অক্টোবর ইস্যু করা হয়েছিল এবং বলা হয়েছিল বাংলা এসআইআর শুরু হবে, ইমিউনাইজেশন ফর্ম বিলি করা হবে নভেম্বর মাসের 4 তারিখ থেকে, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো মানে নাম পর্যন্ত মেনশন করা ছিল না, কোনো উল্লেখ ছিল না, কোথাও কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো বস্তুই ছিল না। কার্যত ড্রাফট লিস্টে আমরা দেখেছি। তারপরে আমি সাংবাদিক বৈঠক করে আপনাদের বলেছি যে যে সমস্ত রাজ্যে এসআইআর চলছে সেখানে বাংলায় ডিলিশন সব থেকে কম, এবং যেহেতু বিজেপি নেতারা প্রথম থেকে একটা টার্গেট দিয়ে দিয়েছে, কেউ বলেছে 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 2 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1,20,00,000 নাম বাদ যাবে, তাই সেই টার্গেট পূরণের লক্ষ্যে জোর জবরদস্তি, এবং অন্যান্য কোনো রাজ্যে এটা হয়নি, একমাত্র বাংলার ক্ষেত্রে এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা বস্তু রাতারাতি তৈরি করে 1,20,00,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ঢুকিয়ে দিল। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির সাথে আর একটা ক্যাটেগরি ছিল আনম্যাপড ছিল 32 লাখ। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যখন কিছু ছিলই না, আমরা পরবর্তীকালে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললাম আপনি লিস্ট জনসমক্ষে আনুন, তারা আনতে রাজি হলো না। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই লিস্ট জারি করতে তারা বাধ্য হয়েছে, কার্যত 4-5 দিন লেটে করেছে, কিন্তু তাও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ ছিল বলে তারা করেছে। 32 লক্ষ আনম্যাপড কেস বেড়ে গিয়ে রাতারাতি এখন আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছে 7 লক্ষ কেস। যে সমস্ত কেস, আমি জানি না যারা এখানে সাংবাদিকরা উপস্থিত রয়েছেন আপনারা ভিতরে ঢুকে সাবজেক্ট বুঝে নির্বাচন কমিশন বা সিইওর অফিসে প্রশ্ন এখনো কেন করেননি। সুপ্রিম কোর্টে স্পষ্টত বলা হয়েছিল যে অমীমাংসিত যে কেসগুলো রয়েছে সেগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে যাবে। 21 তারিখ রাত্রে ইয়ারদের কোটায় বন্ধ করে দেওয়া হয়, ফ্রিজ করে দেওয়া হয় 21শে ফেব্রুয়ারি, এবং 21 তারিখের রাত্রের পর থেকে যে কেসগুলো 21 তারিখ অব্দি হয়ে গেছে সেগুলো নিয়ে আর প্রশ্ন থাকবে না। 21 তারিখের পর থেকে যে কেসগুলো অমীমাংসিত রয়েছে সেই কেসগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠানো হবে, তারাই ফাইনাল অথরিটি। স্পষ্ট নির্দেশ ছিল। আপনারা যদি ঠিকমতো খোঁজ নেন, যারা এসআইআর যুক্ত সিইও অফিসে যারা রয়েছে বা ইআরও যারা রয়েছে বা ডিও হিসেবে যারা কাজ করছে বা এই আরও হিসেবে প্রত্যেকটা বিধানসভায় 20 জন 25 জন ইআরও রয়েছে, এমনকি বিএলও যারা রয়েছে, প্রায় 1 লক্ষ লোক তো এসআইআর কাজ করছে নির্বাচন কমিশনের অধীনে সুপ্রিম কোর্টের অর্ডারে। 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত। আমি আবার বলছি সংখ্যাটা 14 লক্ষ। এমন 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত, বাকিগুলো সব তার নিষ্পত্তি হয়ে গেছিল। ইআরও এইআরও লেভেলে তারা সমাধান বা প্রতিকার করেছিল, কোনটা ইনএলিজেবল আর কোনটা এলিজেবল তারা ঠিক করেছিল। তারাই কোয়াসি জুডিশিয়াল অথরিটি, তারাই ফাইনাল অথরিটি, তারাই ঠিক করেছিল। কোন জাদুকাঠির বলে রাতারাতি 1 সপ্তাহের মধ্যে এই 14 লক্ষ কেস বেড়ে 7 লক্ষ হল, যার মীমাংসা হয়ে গেছে 21 তারিখে টোটাল ফ্রিজ হওয়ার আগে অব্দি, সেই কেসগুলো কার অঙ্গুলি হলনে, জোর জবরদস্তি, কাদের কথায়, কাদের অঙ্গুলি হলনে, কাদের চাপে, কাদের বশ্যতা স্বীকার করে
এই বাড়তি 46 লক্ষ কেস আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে ঢোকালেন। এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আমার তৃতীয় প্রশ্ন, কালকে আমি দেখলাম সিইওকে আপনারা প্রশ্ন করেছেন, তিনি বলছেন কারোর নাম যদি বাদ গিয়ে থাকে বা কাউকে যদি মৃত দেখিয়ে দেওয়া হয় ছোটখাটো ব্যাপার। 160 জন মারা গেছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। অন্তঃসত্ত্বা মহিলাকে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। 80 বছরের বয়স্ক মানুষ, 85 বছরের মহিলা স্ট্রেচারে করে ক্লিয়ারিং নিয়ে আসতে হয়েছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। আমার কাছে লিস্ট রয়েছে, আমি কাল রাত থেকে এক ডাকে অভিষেকে ফোন পেয়েছি, 243 জন আমাকে ফোন করেছে। আপনাদের এই লিস্ট আমি দিয়ে দেবো। এই 243 জন বেঁচে রয়েছে, সবাইকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমি যে খবর পেয়েছি, সংখ্যাটা তো বাড়বে, কমবে না। এখনো তো 24 ঘন্টা হয়নি, কারণ সারাদিন ওয়েবসাইট জাম ছিল। এখনো পর্যন্ত 243 জন এমন রয়েছে বাংলা এবং বিভিন্ন জেলা জুড়ে। কারো দক্ষিণ 24 পরগনায় বাড়ি, কারো উত্তর 24 পরগনায় বাড়ি, কারো নদিয়ায় বাড়ি, কারো বর্ধমানে বাড়ি, কারো কুচবিহারে বাড়ি। এত লোককে মৃত দেখিয়ে দেওয়া হলো রাতারাতি, তোমার কাছে ছোটখাটো ব্যাপার। ভারতের জন্য বিশ্বকাপ এনেছে দেশের মহিলা ক্রিকেট টিম, এবং যার অবদান সব থেকে বেশি বাংলার রিচা ঘোষ, তাকে দিয়ে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। মহিলা দলের জন্য ছোটখাটো ব্যাপার। তাহলে ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন, তাই নয় কি? অমর্ত্য সেনকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তাহলে নোবেল প্রাইজটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন। মোহাম্মদ শাহিকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তার অবদানের কারণে যেটা ওয়ার্ল্ড কাপ হতো তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের মন্ত্রী, আমি সকালে উঠে শুনছি শশী পাজা, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। ঠিক করবে কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, গণেশ কুমার, যারা দশকের পর দশক এই বাংলায় রয়েছে। তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার কেড়ে নেওয়া, খালি ভোট দেবেন বলে বিজেপিকে। এর একাধিক প্রশ্ন তো আমাদের রয়েছে। আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো, ভিডিওটা চালান। हम डिटेक्ट करेंगे, डिलीट करेंगे और फिर डिपोर्ट करेंगे। যদি 50 জন বাদ যায়, এখানে 125 লক্ষ বাদ जाए। ममता बनर्जी एक करोड़ घुस बैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। ऐसा उन्होंने कमपक्षे 1 कोटी 2 লক্ষ মানুষ বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে? करेंगे और फिर डिपोर्ट करेंगे। যদি 50 জন বাদ যায়, এখানে 125 লক্ষ বাদ যাবে। ममता बनर्जी एक करोड़ घुस बैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। ऐसा उन्होंने कमपक्षे 1 कोटी 2 লক্ষ মানুষ বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে? আপনারা দেখলেন এই ভিডিও গুলো আমার কথা না, তৃণমূলের কোন নেতার কথা না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এসআইআর হওয়ার আগে, সংখ্যাটা এই কারণে আপনাদের সবাইকে বললাম মনোযোগ দিয়ে শুনুন, তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। এবার আপনাদের দেখাই, অমিত শাহ বলেন না ক্রোনোলজি চেঞ্জ, আপনারা ক্রোনোলজি বুঝুন। 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে 5,48,000, মানে 5.5 লক্ষ। তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ, যদি আমি ধরি তাহলে কত হলো? 64 লক্ষ।
6,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন, সরি 7,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000। শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। এই অপদার্থগুলো তো বিজেপি নেতাদের 200 টার্গেট পার করতে পারে না। তাই গরিব মানুষকে অস্বস্তিতে ফেলা, তাদের টর্চার করা, তাদের হয়রানির শিকার হওয়া, তাদেরকে লাইনে দাঁড়িয়ে ব্যতিব্যস্ত করা, তাদের মৌলিক অধিকার করে নেওয়া, ভোটাধিকার করে নেওয়া, টার্গেট অনেক আগে সেট হয়ে গেছিল। আমরা কেন বলেছিলাম যে যখন বেরোবে আপনারা মিলিয়ে নেবেন যে আলটিমেটলি এই নির্বাচন কমিশন, দেশের জাতীয় নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। বিজেপির অঙ্গুরি এলানে জ্ঞানের সমার চলছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, আমি লড়ে নেবো, আমার গাড়িটা হতো, আমি সুপ্রিম কোর্টে নিজে লড়াই করতে পারবো। আপনি করেন না, আমি একাধিক প্রমাণ দিয়ে দেবো। যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কথা মানে না, সুপ্রিম কোর্টের গাইডলাইন ফলো করে না, আমরা তো যতবার সুপ্রিম কোর্টে আমাদের দাবি নিয়ে গেছি সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসার যখন অ্যাপয়েন্ট করেছে তার মানে কি? যে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টেড অফিসারদের উপর সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের ভরসা নেই, সেই কারণে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করতে হয়েছে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর ভরসা থাকতো তাহলে ইলেকশন কমিশন যেভাবে চাইতো সেভাবে চালাতো। লজিক্যাল ডিসক্রিপেন্সি ইউজ করতে চাইছিল না, হিয়ারিং রুমকে বিএলএ2 অ্যালাউ করতে চাইছিল না, হিয়ারিং রুমের সংখ্যা বাড়াতে চাইছিল না, মানুষকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দিতে চাইছিল না, সব তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। আমরা এই লিস্ট জমা দেবো, আমাদের তো লিস্ট হয়েছে, কিন্তু তার সাথে সাথে আমি যেমন আপনাদের বললাম রিষা ঘোষের কথা, শশী পাজার কথা, এবং একাধিক, যেমন আমাদের রাজ্যসভার আরেকজন প্রতিমন্ত্রী রয়েছে গোলাম রাব্বানি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেওয়া হয়েছে। এছাড়া আমডাঙ্গার 3 বারের বিধায়ক রফিকুর রহমানের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কোলারগঞ্জের বিধায়ক তোরাব হোসেনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। চণ্ডীতলার বিধায়ক আকবর আলী খন্দকার তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে ছিল, তিনি আজকে আমাদের মধ্যে নেই, শ্রীরামপুরের এমপি ছিল। সেই আকবর আলী খন্দকারের স্ত্রী চণ্ডীতলার বিধায়ক সদস্য সাথী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের বর্তমান বিডিও সায়ন্তন সিং, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। ময়নাগুড়ির কর্মরত বিডিও প্রসেনজিৎ কুন্ডুর নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। এরকম একাধিক কেস। এবং আমি আপনাদের প্রথমেই যেটা বললাম যে 19 জানুয়ারির যে নোটিফিকেশনটা বা বুলেটিনটা, এটার সাথে যদি আপনারা কালকে প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর কালকে ওরা প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7 এর সংখ্যা 5,48,000। এটা আমি না, ওরা যে রিলিজ করেছে তার মধ্যে ব্র্যাকেটে ফর্ম 7 বলে লেখা রয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। ফর্ম 6 এ যদি আসি, মানে নতুন ভোটার, সেখানে আপনারা দেখবেন যে 19 তারিখে যে নোটিফিকেশনটা ছিল, 20 তারিখে ওরা একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6 এর সংখ্যা ছিল 6,33,762, 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল?
5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানে তো 9 লক্ষ টাকার ডিফারেন্স চলে গেছে। আমি আপনাদের যেটা বলেছিলাম যে এই একই জিনিস এরা মহারাষ্ট্রে করেছে, একই জিনিস এরা হরিয়ানায় করেছে, একই জিনিস এরা দিল্লিতে করেছে। আমি ইলেকশন কমিশনের বাইরে দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। ওরা মানুষের ম্যান্ডেটে আসেনি, কারচুপি করে এসেছে, চুরি করে এসেছে। এই কারণে এসআইআর কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। 1, 2, 4টে কেসে নয়, এখনো 24 ঘন্টা হয়ে গিয়ে আমাদেরকে 243 জন ফোন করেছে, হাজার হবে লোক বেঁচে রয়েছে, আপনি দেখে দিচ্ছেন মৃত। আপনার এত গায়ে জ্বালা কেন? এক একটা জেলা থেকে আমি যদি আপনাদের কাছে আন্ডার অ্যাডজুডিকেশন এখন লিস্টটা খালি দেখি, কুচবিহারে আন্ডার অ্যাডজুডিকেশন 2,38,000, মানে ভোটার লিস্টে উপস্থিত থাকা মানুষের প্রায় 10% মানুষ। উত্তর দিনাজপুরে 4,80,000, ভোটার লিস্টে নাম রয়েছে 21 লক্ষ, মানে প্রায় 30%। মালদায় ভোটার লিস্টে নাম রয়েছে 29 লাখ, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 8.5 লাখ, মানে 40%। 40% ভোটারকে আপনি বাতিল করতে চাইছেন মালদার ক্ষেত্রে। মুর্শিদাবাদ 54 লক্ষ ভোটার লিস্টে নাম রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন 11,01,000, মানে প্রায় 20%-এর উপরে। উত্তর 24 পরগনা 75 লক্ষ ভোটার রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 6 লক্ষ। দক্ষিণ 24 পরগনা প্রায় 5.5 লক্ষ, 5,22,000। পূর্ব বর্ধমান প্রায় 3,65,000। আন্ডার অ্যাডজুডিকেশন কারা ঠিক করেছে? সুপ্রিম কোর্টের অর্ডারের পরে জুডিশিয়াল অফিসারদের ডেকে তাদেরকে এসওপি তৈরি করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট তো এসওপি তৈরি করতে বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে একটা বৈঠক হবে, সেই বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকবে, রাজ্যের প্রতিনিধি থাকবে, চিফ সেক্রেটারি থাকবে, রাজ্য পুলিশের ডিজি থাকবে। তারা থেকে তারা ঠিক করবে, নিজেদের মধ্যে আলোচনা করে, ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, যে যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেগুলো টাইম বাউন্ড ম্যানারে কিভাবে শেষ করা যায়। তারা এসওপি করে দিচ্ছে যে আধার চলবে না, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আধার নেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট অনেক আগে, প্রায় 7 মাস আগে যখন এসআইআরটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল, তখন বলেছিল আধার আইডেন্টিটি হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধার ব্যবহার করা যাবে না। যাদের অলরেডি ড্রাফট লিস্টে নাম রয়েছে তাদের তো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন নেই, তাদের ন্যাশনালিটি তো এস্টাবলিশ, তাদের মানে কি তাদের ম্যাপিং হয়ে গেছে, সেই কারণে তাদের ড্রাফট লিস্টে নাম বেরিয়েছে। ড্রাফট লিস্টে নাম বেরোনোর পর তাদের বিয়ে হয়ে ধরুন কেউ চলে গেছে কোলাঘাটে, পূর্ব মেদিনীপুরের কেউ বিয়ে হয়ে গেছে নদীয়া, দক্ষিণ 24 পরগনার কারোর বিয়ে হয়ে গেছে উত্তর 24 পরগনা, বা উত্তর 24 পরগনার কারোর বিয়ে হয়ে গেছে দক্ষিণ 24 পরগনার কোন একটা বিধানসভা, তার ক্ষেত্রে আধার নেওয়া হচ্ছে না, মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, বেছে বেছে। যারা বিজেপিকে ভোট দেয় না। আমি আপনাদের একটা তথ্য দিই, যেমন মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000। প্রতিহিংসা ফলাফলটা কাকে বলে? একটা বিধানসভা 18,000 ভোট পেয়েছে, এত হাজার হাজার কোটি টাকা খরচা করে, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলেছেন না এই বিধানসভা মানুষ ভোট দেবে না,
আপনি ঠিক করুন। আপনারা হাইকোর্ট মানেন না, আপনারা সুপ্রিম কোর্ট মানেন না, আপনারা লোয়ার কোর্ট মানেন না। একটা বিধানসভায় 1.5 লক্ষ ভোটার, সেখানে 1,34,000 আন্ডার অ্যাডজুডিকেশন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। একটা বিধানসভার সংখ্যা, এটা জেলার নয়। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। হরিশ্চন্দ্রপুর বিজেপি ভোট পেয়েছিল 49,000, আন্ডার অ্যাডজুডিকেশন 91,000। মোথাবাড়ি বিজেপি ভোট পেয়েছিল 43,000, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 80,000। খালি 5টা বিধানসভার, মালদায় তো 12টা বিধানসভা রয়েছে, আমি খালি 5টা বিধানসভার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। তো একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। ওরা কোন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে? আর এটা একমাত্র বাংলা হচ্ছে। আর যেখানে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু এত নিয়ম, এত রেস্ট্রিকশন, এই বৈমাতৃসুলভ আচরণ বা বৈষম্য কিন্তু নেই, একমাত্র বাংলার ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমি মালদার ক্ষেত্রে দিলাম। এবার আপনাদের মুর্শিদাবাদের 5টা বিধানসভা বলি। রঘুনাথগঞ্জ বিজেপি ভোট পেয়েছিল 27,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,15,000, একটা বিধানসভা থেকে। ধর্মনগোলা বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল জিতেছিল, বিজেপি ভোট পেয়েছিল 18,490। বদলানিতে 1,10,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। শামশেরগঞ্জ 1,08,400 লোককে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। সুতি 1,04,980 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। লালগোলা 1 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কোনটা 80% অফ দ্য বিধানসভা, কোনটা 78%, কোনটা 75%, কোনটা 70%, কোনটা 60%। একটা বিধানসভায় মেরে কেটে 1.5 থেকে 2 লাখ লোক থাকে। 80% পোল হলে 1,07,000 লোক ভোট দেয়। 2 লাখ লোক যদি থাকে সেই বিধানসভা, তার মধ্যে 1.5 লাখ লোককে রাখা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। নির্বাচন কমিশন তো বললো না কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন বাংলাদেশি ধরা পড়েছে, সব বড় বড় ভাষণবাজি করছিল। আজকে তো এদের উচিত প্রকাশ্যে নিঃশর্তে সামনে জনসমক্ষে এসে কান ধরে উঠবাস করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমাদের বাংলাদেশি বাংলাদেশি বলতে ডাকিয়ে দিয়েছিল। যেখানে বাঙালিরা যাচ্ছিল অত্যাচার করছিল, বাংলায় কথা বললে বলা হচ্ছিল বাংলাদেশ। এদের নেতারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলার অস্তিত্ব কার্যত অস্বীকার করেছে। এতটাই রাগ এদের বাংলার উপর। আর সিপিএম যখন বলে তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূল লড়ছে না, আপনি দেখুন একই সাথে দুটো নির্বাচন, কেরালার নির্বাচন, বাংলার নির্বাচন, একই মাসে হবে, একই বছরে হবে, একই সময় হবে। যারা অভিযোগ করছে তাদের ভূমিকা কি ছিল গ্রাউন্ডে, কোর্টে? বিজেপি কেরালার নাম ক্লিয়ার করে দিল, কেরালাম, আমার তো আপত্তি নেই, হোক। কিন্তু 2018 সালে আমরা মন্ত্রিসভায় ক্লিয়ার করে কেন্দ্রের কাছে সেই প্রস্তাব পাঠিয়েছি। আজকে 8 বছর অতিক্রান্ত, বাংলার নাম তো ক্লিয়ার করলো। বাংলার প্রতি এত রাগ, বাঙালির প্রতি এত রাগ, এই বৈষম্য কেন? আমরা বলেছিলাম আমরা প্রতিবাদ করতে জানি, আমরা লড়াই করতে জানি। দেশ যেহেতু সাবজুডিস এবং সর্বোচ্চ আদালতে বিচারাধীন, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি। আমাদের আস্থা ভরসা সুপ্রিম কোর্টের উপর রয়েছে। যদিও বিজেপি বিচার ব্যবস্থাকেও কিভাবে ইনফ্লুয়েন্স করতে চায় এবং আমার প্রকাশ্যে বলতে কোনো আপত্তি নেই, আমরা বিগত দিনেও দেখেছি। ফোন করে করে থ্রেট করা,
যারা এখানে অবজারভাররা এসছে ইলেকশন কমিশনের, তাদের ফোন থেকে হোম সেক্রেটারি ফোন করে থ্রেট দিয়েছে জুডিশিয়াল অফিসারদের, আমাকে নেই করে 20 জন জুডিশিয়াল অফিসার বলেছে। ক্লিয়ার দিয়েছে, খুব গায়ে লেগেছে। 2024 হয়েছে, 2023 পঞ্চায়েতে হয়েছেন, 22 পুরসভায় হয়েছেন, 24 থেকে 25 অব্দি যে 12টা উপনির্বাচন হয়েছে সবকটা হয়েছেন, 21 হয়েছেন। 26 আপনাদের আসন সংখ্যা 50 এর নিচে যাবে। আমি 1 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। এফআইআর করুন আর এফআইআর করুন। দল থাকলে মানুষের ময়দানে বিচার হবে, জনগণের আদালতে বিচার হবে। আসুন, কোথাও আপনাদের ষড়যন্ত্র দেখে টেকেনি, আর মানুষের ময়দানে জনগণের ময়দানেও টিকবে না। আরপি অ্যাক্টের পুরো মানে গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়েছে। আরপি অ্যাক্ট বলে দেশে আর কিছু থাকলো না, যা প্রেসিডেন্ট হয়ে গেল। পার্লামেন্টের তো আর কোনো দরকার নেই। আপনি 1500 কোটি টাকা করে নতুন কোটি খরচা করে নতুন পার্লামেন্ট করেছেন, উঠিয়ে নিন। পার্লামেন্টে যে আইন পাস করানো হয়, দেশের বিচার ব্যবস্থার তো কোনো দরকার নেই। সব নরেন্দ্র মোদী অমিত শাহ বসে ঠিক করুক, গণেশ কুমারদের মতো 4টে পুতুলকে বসিয়ে। অন্যরা প্রতিরোধ করেনি, কষ্ট হয়েছে, হয়তো হজম করেছে। বাংলা তো হজম করবে না, এটাই তো পার্থক্য বাংলা আর অন্য রাজ্যের মধ্যে। আরপি অ্যাক্ট এম্পাওয়ার করছে ইয়ালোকে, আর আপনি একটা পিছনে করে বুঝে দিচ্ছেন মাইক্রো অবজারভার। তাহলে আপনি সব জায়গায় লাগেন, কোন অন্যান্য জায়গায় তো মাইক্রো অবজারভার নেই, রাজস্থানে নেই, গুজরাটে নেই, উত্তরপ্রদেশে নেই, বাংলায় কেন? রাখতে হবে। এটা যা পরিণতি 21 হয়েছিল, তার থেকে আরো করুণ পরিণতি 26 বিধানসভা ভোটে হবে। আর আমরা তো বারে বলে এসেছি যে আপনি সময় নিয়ে করুন না। এই 2 মাসের প্রক্রিয়া তো টানতে 4 মাস লাগবে, তার এখনো লিস্ট বেরোয়নি। আপনি 2 বছর ধরে এসআইআর করতেন, কেউ তো ডাউন করেনি। আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন, এদের ভোট তো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। আমাদের তো নির্বাচন এমনি 26 সালে হবে। আপনি 3 বছর থাকবেন, তাহলে আপনি অবৈধ, আপনার এক্সট্রা ডিলিট হয়ে গেছে। আপনি তো থাকছেন না, মানুষ অবৈধ, আপনি বলতে বাহ। বাংলায় 7 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রীর তো পদে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। এই সরকার যারা রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতির পদও বা যিনি এখন পদে রয়েছেন, সেটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। যারা গভর্নর হয়ে সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভ হয়ে নমিনেটেড হয়ে যাচ্ছেন, সব আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন, আপনি যে ফুর্তিতে ঘুরে বেড়াবেন। অন্য রাজ্যের মানুষ আপনার পদে পা দেবে, বাংলার মানুষ পা দেবে না। এই কারণেই বাংলা 4টে রাজ্যের থেকে আলাদা। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছেন, এবং সংবিধান আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমার কেস আমি নিজে লড়তে পারি। তিনি নিজে লড়েছেন তার কেস। যেটা সর্বোচ্চ আদালতে তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের জন্য প্রশ্ন করেছে। গত ফেব্রুয়ারি মাসে সে চিত্র আপনারা সবাই দেখেছেন। অন্যান্য যে বিরোধী দলের নেতা নেত্রীরা আছে, না আছে রাস্তায়, না আছে কোর্টে, না আছে পার্লামেন্টে, কোথাও নেই।
এই টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় যত দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের দাবিকে তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা হিয়ারিং রুমের সংখ্যা বাড়াতে বলেছিলাম, ডিসেন্ট্রালাইজ করতে বলেছিলাম, করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট লিস্ট করতে বলেছিলাম, পাবলিশ করতে বলেছিলাম, করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে কোথাও একটা নির্বাচিত সরকার এবং দেশের নির্বাচন কমিশন, একটা কনস্টিটিউশনাল বডি, দুজনের মধ্যে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে, সেখানে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হবে এবং তারাই ঠিক করবে। যে হারে জুডিশিয়াল অফিসাররাই তো মানুষ, এবার হয়তো কোনো জাতিপাতি নেই বা সফটওয়্যার নেই। 7 লক্ষ কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, সব মিলিয়ে খুব বেশি হলে 500 জুডিশিয়াল অফিসার কাজ করছে। একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয়, তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম, তাহলে 7 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? করে 4 মাস। এটা মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ জানে যদি নির্বাচনে যাই ফোকাটটা হয়ে যাব। বিরোধীর মিছিল মিটিং গুলো দেখুন না, এছাড়া ওখানে হয়েছে, যত ডিলিশন ওখানে, যাও 2-4 জন ছিল, কেউ নেই। একজন জুডিশিয়াল অফিসার তো যদি 20টা, 30টা, 40টা করে কেস করে, তাহলে তো 3-4 মাস লাগবে। আর নির্বাচন প্রক্রিয়া যদি আপনাকে 5 তারিখের মধ্যে, 9 মাসে কমপ্লিট করতে হয়, তাহলে আপনাকে খুব বেশি হলে 20 তারিখের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। আজকে 1 তারিখ, 20 দিনের মধ্যে কি 60 লক্ষ কেস ক্লিয়ার করা যায়? কোন জাদুকাঠি আছে? 500 লোক মিলে দিলে খুব বেশি হলে, আচ্ছা 20টা করছে, আমি 50টা দিচ্ছি, তাহলে 25,000 কেস। 20 দিনে খুব বেশি হলে 7.5 লাখ কেস। 5 লাখ ছিল, আমি আরো 2.5 লাখ বললাম, 7.5 লাখ কেস, 60 লাখ কেস করতে যাবে। প্রথমত এই যে 60 লাখ কেস পাঠানো হয়েছে, এটাই অবৈধ। পাঠানোর কথা ছিল 14 লাখ কেস, পাঠিয়েছে 46 লক্ষ এক্সট্রা, 7 লাখ, নিজের ইচ্ছা মতো। সুপ্রিম কোর্টের গাইডলাইনে অত্যন্ত স্পষ্টভাবে লেখা রয়েছে যে জুডিশিয়াল অফিসার্স উইল ইউজ দেয়ার কনসার্নস। জুডিশিয়াল অফিসাররা নিজেদের বোধ, বুদ্ধি, বিবেক, জ্ঞান, নৈতিকতা ব্যবহার করে কেসগুলো ক্লিয়ার করবে। তারা বাধ্য নয় নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে সেটা ফলো করার। নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের ভরসা নেই বলে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারও যদি এই সাংবাদিক বৈঠক পরবর্তীকালে দেখে বা দেখছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে হাত জোর করে, যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে সবাই যেন কাজ করে। সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করে ইলেকশন কমিশন এসওপি তৈরি করেছে জুডিশিয়াল অফিসারদের জন্য। সেই এসওপি তৈরি করার ক্ষেত্রে কোন রকম রাজ্য সরকারের কোন প্রতিনিধির সাথে আলোচনা করেনি, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী, যেটা টোটালি কন্ট্রাডিক্টরি। 20 তারিখের বুলেটিন আর গতকালের যে প্রেস রিলিজ, দুটোর মধ্যে পার্থক্য করলে ফর্ম 6 গরমিল রয়েছে, ফর্ম 7 এর ক্ষেত্রেও গোলমাল রয়েছে। এইভাবে বিজেপি ভোট চুরি করে বাংলায় জিততে চায়। চুরিতে আমরা আটকেছি, হাতে হাতে রয়েছি, কিন্তু এই যে বেঞ্চমার্ক সেট করে দেওয়া হয়েছিল 1,25,000, আর বিজেপির গণেশ কুমার, অমিত শাহ অভিযোগে দেশের নির্বাচন কমিশন কার্যত এত বড় একটা সংস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিজেপির ছোট বড় মাঝারি নেতা বলেছে বলে তাকে টার্গেট ফুলফিল করতে হবে বলে টার্গেট সেট করে দেওয়া হয়েছিল। সেই টার্গেট মিট করার জন্য 1,24,00,000 কেসকে যে করে হোক বাংলা থেকে ডিলিট করতে হবে। তার মধ্যে 64 লাখ করে দিয়েছে,
আর 60 লাখ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। আমাদের কাছে কিছু বেসিক তথ্য আছে, আমরা আজকে সামনে আনবো না, দরকার হলে সুপ্রিম কোর্টে জমা দেব। যেখানে আমরা যখন মিটিং করতে গেছিলাম গণেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিলেন, এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে, যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায়, তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না, তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নেওয়ার কোশ্চেন। এবার হতে পারে কারো একটা ডকুমেন্টেশনের সমস্যা রয়েছে, এবং লজিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নামের পদবীর ক্ষেত্রে অনেককে ডাকা হয়েছে, সেগুলো কাগজপত্র সাপেক্ষে জমা করে দেবেন, সেগুলো মিটে যাবে। সে একটা প্যান কার্ড দেখিয়ে দেবে, বা কারো কাছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেখিয়ে দেবে, বা অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবে, জমি জায়গার কাগজ থাকলে সেটা দেখিয়ে দেবে, মিটে যাবে। নাম থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও যদি আপনি ডিলিট করেন, আপনি মিটিংয়ে যেগুলো বলেছিলেন গণেশ বাবু, সব কিন্তু তৃণমূলের হাতে রয়েছে। প্রকাশ্যে আনলে সুপ্রিম কোর্টে জমা দেবো, ওয়ান করে দিয়ে গেলাম আজকে, পালানোর পথ খুঁজে পাবেন না। যারা ভাবছেন অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করতে যাবেন না। আমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নেই, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আপনি যে ভাষায় বোঝেন, আমরা সেই ভাষায় জবাব দিতে জানি। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, যাতে আমি লড়ার সুযোগ পাই। আপনাকে যদি এক্সপোজ না করতে পারি, আমি রাজনীতি করবো না। আপনি করুন। বিধানসভা ধরে ধরে কি এদের ঔদ্ধত্য অহংকার, 162 জন মারা গেছে, এটা ছোট ব্যাপার। মানুষের জীবনের কোনো দাম নেই, লাগানো দাঁড়িয়ে আছে কোনো দাম নেই। আগামী দিন মানুষ বিচার করবে, যাদেরকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন, 6 মাসের মধ্যে এরাই কেন্দ্র সরকারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখবে। বাংলার ক্ষমতা কি বাংলা দেখাবে? ব্যাটল অফ স্ট্যালিনগ্রাড মনে আছে? তার পুনরাবৃত্তি হবে। যারা বাংলাকে দুর্বল ভাবছেন, যে একতরফা নাম কেটে দেবো, প্রতিবাদ করার কেউ থাকবে না, আমরা আমাদের কর্মীদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, যেখানে যেখানে এরকম কেস রয়েছে, ইমিডিয়েটলি ডিও যেহেতু হায়ার অথরিটি, তার কাছে অ্যাপিল করবে, দরকার হলে ফর্ম 6 ফিল আপ করবে। ইমিডিয়েটলি তাদের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আর সাধারণ মানুষের প্রতিও আমার আবেদন থাকবে, যে ভয় কেউ পাবেন না। এই 162টা প্রাণ আমরা হারিয়েছি, আমাদের সহ নাগরিক দেশের, সহ রাজ্যবাসী। ভয়ে ভীতিতে তারা আত্মঘাতী হয়েছে। তৃণমূলের কোন নেতা বলেন যে 1 কোটি নাম বাদ যাবে, বিজেপির নেতারা বলেছে। এই ভয়ের আতঙ্কের পরিবেশ যদি কেউ ছড়িয়ে থাকে, তার জন্য একমাত্র দায় হচ্ছে বিজেপি আর ইলেকশন কমিশন। তার জবাব কিন্তু শুধু আসলে মানুষ নেবে। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারণ আপনারা করতে পারেন। আচ্ছা, আমি তো অলরেডি অনেক কিছু বলে দিয়েছি, যদি এর বাইরে কিছু থাকে তাহলে করবেন। এই আমার প্রশ্ন হচ্ছে, অলরেডি তো বিচারাধীন ওই বিষয়টা, এই নতুন ভোটারদের যারা অ্যাপ্লাই করেছিল 5 লাখের কাছাকাছি, কিন্তু 1 লাখের সামান্য বেশি নাম উঠেছে, এই বিষয়টাও কি আপনারা আদালতে তুলবেন? নিশ্চয়ই। আমি যা যা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, প্রতিটাই তথ্য যথা সময়ে সর্বোচ্চ আদালতের কাছে আমরা প্রেস করব। এটা তো আমাদের কর্তব্য, এটা তো সুপ্রিম কোর্ট মনিটর। তো আপনি তো চুরি করে পাঠাতে পারবেন না। ইলেকশন কমিশন ভাবছে আমি একতরফা চুরি করে যা ইচ্ছে তাই করে যাবো, আমাকে ধরার কেউ নেই, তার কারণ আমার উপর, আমার মাথার উপর নরেন্দ্র মোদী আর অমিত শাহ হাত রয়েছে। আপনার যার মাথার, আপনার মাথার উপর যার হাত থাকুক, আমাদের মাথার উপর মানুষের হাত রয়েছে। গণতন্ত্রের দেখি না দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশন বেশি ক্ষমতাশালী না সাধারণ মানুষ বেশি ক্ষমতাশালী? যতবার গেছে ইলেকশন কমিশনের মুখ থুবড়ে পড়েছে। এটা তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিচ্ছিল না, সুপ্রিম কোর্ট বলেছেন তো বাধ্য হয়েছে। আধার কার্ড নিচ্ছিল না, বলে দেওয়ার পরও এখনো আধার কার্ড রিজেক্ট করছে, ম্যাপ কেসেসে। তো এইগুলো সবই আমরা সুপ্রিম কোর্টের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে উপস্থাপিত করবো। অভিষেক, আপনি একটু আগে যেটা বললেন যে বিজেপির একটা অংশ চাইছে, আপনার অভিযোগ যে
সঠিক সময় যাতে নির্বাচন না হয়, নির্বাচন পিছুয়। তো এর আগেও যেরকম বেশ কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনারা আদালতের গোচরে এনেছেন, এবং সেই অনুযায়ী অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি যে আদালত আপনাদের যে বক্তব্য ছিল সেই অনুযায়ী সদর্থক নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা মাথায় রেখে আপনারা কি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন নির্দিষ্টভাবে? সেক্ষেত্রে কি কি ধরনের হস্তক্ষেপ বা কি ধরনের এক্সপেকটেশন সুপ্রিম কোর্টের কাছে আপনাদের থাকতে পারে? না, সুপ্রিম কোর্টের অর্ডারে অত্যন্ত স্পষ্টত বলেছে, খুব সম্ভবত 20 তারিখে যে অর্ডারটা সুপ্রিম কোর্ট পাস করেছিল সেখানে বলেছিল যে আওয়ার অনলি কনসার্ন ইজ দ্য ডিসপিউটেড কেসেস শুড বি কমপ্লিটেড ইন আ টাইম বাউন্ড ম্যানার। এবার আমার যতটুকু শেষ 10 দিনে দেখে মনে হয়েছে যে 500 জুডিশিয়াল অফিসার যদি এর সাথে যুক্ত থাকে এবং এক এক দিনে 20টা 30টা 40টা করে কেস তারা ক্লিয়ার করে, তাহলে যদি 14 লক্ষ হতো তাহলে হয়তো 20 দিনে হয়ে যেত, যেটা অ্যাকচুয়ালি পাঠানোর কথা, কিন্তু তা তো পাঠায়নি। সেটাও আমরা মেনশন করবো সুপ্রিম কোর্টে। কিন্তু যেহেতু 60 লক্ষ এখন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এই 60 লক্ষ কেস যদি এদেরকে কমপ্লিট করতে হয় তাহলে তো 3-4 মাস পেরিয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন তো আপনার জুলাইতে অবস্থা হবে। ভোটার লিস্টের কাজ কমপ্লিট করতে করতে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস লাগবে। তারপর আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, তারপর আপনার নির্বাচন হবে। নাহলে তো নির্বাচন হতে পারে না। অনেক বিধানসভা রয়েছে আপনি দেখবেন যেখানে 2000-4000 ব্যবধানে দলের প্রার্থীরা যেত, এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে, এদিকে দিল্লির ক্ষেত্রে অনেক প্রার্থী রয়েছে যেখানে 300, 400, 500 ভোটের ব্যবধানে জিতেছে। এক একটা বিধানসভা থেকে যদি আপনি 1 লক্ষ 1.5 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন করে দেন, এবং আমি তর্কের খাতিরে ধরলাম সেখানে 50% ক্লিয়ার হয়ে গেল, 75,000 ক্লিয়ার হয়ে গেল, 75,000 স্টিল আন্ডার অ্যাডজুডিকেশন, তারা তো ভোট দিতে পারবে না। তারা যদি ভোট না দিতে পারে তাহলে সেই আসনে তো অমীমাংসিত থাকা উচিত, তাই নয় কি? দুটো তো একসাথে হতে পারে না। তো এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলবো, আমরা আমাদের মতো আইনতেও লড়বো, আর আমরা এই নিয়ে মাঠেও নামবো। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। 6 তারিখ, আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে যেটা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান করেছিলেন, সেই একই জায়গায় আমরা অলরেডি দলের তরফ থেকে একটা চিঠি অথরিটিসদের কাছে জমা করেছি। 6 তারিখ দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন, এবং সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, দূরে যারা রয়েছে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব না, তার কারণ এসআইআর চলছে এখন, এই আগামী 10-15 দিনে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। অভিষেক, আমি অনুপম, আকাশ বাংলা থেকে। এর বাইরে একটা প্রশ্ন করছি, যা বলেছে সেটা হচ্ছে যে দেখা গেল এই যে এত চাপ সৃষ্টি করেছে অরবিন্দ কেজরিওয়াল, সে লোকটা পুরো মানে টিমটা পুরোই নির্দোষ প্রমাণিত হলো। তো এটা নিয়ে তুমি কি বলবে? ইস্তফা দেওয়া উচিত নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং আমি যতটুকু শুনেছি 500 পাতার ওই রাউজ এভিনিউ কোর্টের জাজ তিনি অর্ডার দিয়েছেন, এবং তিনি এটাও লিখেছেন বা এক্সপ্রেস করেছেন যে যারা তাকে অনৈতিকভাবে ফাঁসিয়েছে সেই তদন্তকারী সংস্থার নির্দিষ্ট অফিসারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এই একই জিনিস তো সর্বত্র করে বেড়ায়। আমরা তো এটা প্রথম দিন থেকে বলে আসছি। আজকে দিল্লির মানুষ বুঝুক। আজকে জোর করে একটা মানুষকে জেলে ঢুকিয়ে সিটিং চিফ মিনিস্টার দুর্নীতিগ্রস্ত বলে দিনের পর দিন তাকে যেভাবে জনসমক্ষে, এবং মিডিয়ার একাংশ এর জন্য দায়ী, আপনারা নিজেরাও দায়ী, আপনারা কোনোদিন সঠিক খবরটা মানুষের কাছে উপস্থাপিত করেন না, এই জন্যই সবাইকে প্রতি মিডিয়া বলা হয়। আমি আপনাকে বলছি না, কিন্তু যেভাবে তার ব্যক্তিগত আক্রমণ, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, পার্টিকে দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে যে স্মিয়ার ক্যাম্পেইন চালানো হলো, আজকে সেটা যে ক্ষতি হলো, সেই ক্ষতির ক্ষতিপূরণ কে দেবে? নরেন্দ্র মোদী দেবে না অমিত শাহ দেবে? যারা দিনের পর দিন তার বেল আটকে রেখেছে, এই জাজরাও তো একইভাবে দেয়। আমি স্যালুট জানাই যে আমাদের বিচার ব্যবস্থায় এমন জাজেরা রয়েছে
যারা এখনো এই সৎসাহস দেখায়, যারা সংবিধানের রীতিনীতি মেনে কাজ করে, যারা নিরপেক্ষতার সাথে নিজেদের ডিউটি ডিসচার্জ করে, আর এরকম লোকেরা রয়েছে বলেই সমাজটা বেঁচে রয়েছে। সত্য তো আজ নয় কাল জনসমক্ষে আসবে, কিন্তু যাদের কারণে হয়েছে পরবর্তীকালে আপনি দেখবেন যে একই জিনিস ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এস্টাবলিশড হবে। সিটিং চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করা হয়েছিল, মানুষ তার রায় দিয়েছে, কিন্তু একই জিনিস আপনি দেখবেন আজকে হোক, 2 মাস পর হোক, 2 বছর পর হোক, এটা প্রতিষ্ঠিত। ইডি সিবিআই কোনোদিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যায় না, আসামে যায় না, ত্রিপুরায় যায় না। এটা কি ধোয়া তুলছি পাতা? সবার তো সারদার নাম ছিল, আসামের চিফ মিনিস্টার নাম ছিল না? আমি সেটা লিখেছি, সুদীপ্ত সেন নিজে লিখেছে, কবার ডেকেছে। যারা বিজেপিতে গেছে আপনি দেখুন, যাওয়ার পর একবার ইডি সিবিআই এদের ডেকেছে? আপনি কনভিক্ট করা বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জেলে ঢোকানো এসব ছেড়ে দিন, একটা নোটিশ বা সামান পাঠিয়ে এদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। আমি বিজেপিতে গেলে ধোয়া তুলছি পাতা, আর যদি না যাই আমি দুর্নীতিগ্রস্ত। তো সত্যের জয় হয়েছে, আমি স্যালুট জানাই ওই রাউজ এভিনিউ কোর্টের জাজকে। আচ্ছা, হ্যাঁ, ছোট্ট প্রশ্ন। একটা অন্য প্রসঙ্গে আমরা চলে এলাম এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে। আগের যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করছিল, আপনি প্রায় কিছুক্ষণ সাংবাদিক সম্মেলন করলেন, যে যে আশঙ্কাগুলো করা হচ্ছিল সেই আশঙ্কাগুলোর জায়গায় এসে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি, এবং এই যে 60 লক্ষ বিচারাধীন যে না, তার সম্পূর্ণ করতে গেলে আপনি যে কথাটা বলছেন যে 3-4 মাস লাগবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি আমরা ভোট পিছিয়ে যাচ্ছে এই আশঙ্কা সেটা, নাকি পুরোনো লিস্টে ভোট হোক সেই দাবি তোলা? সেটা তো আমি বলতে পারি না, আমরা আমাদের কথাটা প্লেস করতে পারি, যেহেতু মামলা সাবজুডিস। বাকি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আমরা বলতে পারি যে কোনোভাবে তাহলে যারা অমীমাংসিত রয়েছে তাদের ভোটার রাইটস দেওয়া হোক, বা কিছু একটা করা হোক, সেই প্রেয়ারটা আমাদের থাকবে। বা কোনো মতে আগামী 20 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে যবেই ভোট ঘোষণা হবে তার আগে এই 60 লক্ষ কেস ক্লিয়ার করা হোক। তো আমাদের তো দাবি এই থাকবে যে যারা যোগ্য, এরা তো সবাই যোগ্য, এরা ইনিউমারেশন ফর্ম ভরেছে এবং এদের ন্যাশনালিটি এস্টাবলিশড, নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার কারোর হয়তো দাদুর সাথে বয়সের ফারাক, বাবার সাথে বয়সের ফারাক, পদবিতে সমস্যা, এই কারণে তাদেরকে অমীমাংসিত বা বিচারাধীন ক্যাটেগরিতে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো ঢুকিয়ে দেওয়া মানে এই না যে তাদের ফান্ডামেন্টাল রাইট বা ইলেকট্রাল রাইট আমি কেড়ে নেবো। যে করে হোক আমরাও চেষ্টা করবো, আর না হলে আমরা শেষ দেখে ছাড়বো, মানুষের কাছে যাবো। একদিকে যেমন তৃণমূল সুপ্রিম কোর্টেও লড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাও থাকবে। Sir, just trying to understand, what is the আমরা এখন একদম কনফিউজ যে ইলেকশন কমিশন যদি ইলেকশন অ্যানাউন্স করে দেয়, সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে ইলেকশন হতে পারে। সুপ্রিম কোর্ট বলেছে যে নট বি ক্রিয়েটিং এন ইম্পেডিমেন্ট ইন দি এসআইআর। সুপ্রিম কোর্ট এটাও বলেনি যে এসআইআর না হওয়া পর্যন্ত ইলেকশন অ্যানাউন্স হতে পারে। যদি এর মাঝখানে ইলেকশন অ্যানাউন্স করে দেয়, দেন হোয়াট হ্যাপেন্স? এর মাঝখানে যদি ইলেকশন অ্যানাউন্স করে দেয় তাহলেও সুপ্রিম কোর্ট যাওয়ার আমার রাইট আছে। সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের সাপ্লিমেন্টারি লিস্ট তোমাকে পাবলিশ করতে হবে। ইট ক্যান বি পার্টলি, ইট ক্যান বি ফুললি। তো তুমি যদি পার্টলি পাবলিশ করো ইলেকশনের আগে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না করো তাহলে সুপ্রিম কোর্টকে আমি জানাবো, পরবর্তী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে। মানে আমি আমার কথা প্লেস করতে পারি, সুপ্রিম কোর্ট কি করবে কি না করবে, আর যেখানে যেখানে বাদ গেছে মানুষের কাছে যাবো, বিচার চাইবো। আমাদের যাওয়ার তো দুটো, মানুষ, সাধারণ মানুষ যদি বিপদে পড়ে যাওয়ার তো দুটো তিনটেই রাস্তা হয়, মানুষের কাছে যাও ডেমোক্রেসিতে, নইলে তুমি পার্লামেন্টে যাও, নইলে তুমি সুপ্রিম কোর্টে যাও। এই তো রাস্তা, হয় কোর্টের কাছে বিচার চাও, নইলে তুমি পার্লামেন্টে কোনোভাবে বিচার চাও, বা রাষ্ট্রপতির কাছে চাও, নইলে মানুষের কাছে চাও। এখানে যারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশও মানা হচ্ছে না। জুডিশিয়াল অফিসারদের যে এসওপি তৈরি করা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ কোথাও নেই যে জুডিশিয়াল অফিসারদের এসওপি তৈরি করবে ইলেকশন কমিশন। এই কারণেই দেরিটা হচ্ছে। এগুলো আমরা সুপ্রিম কোর্টেও বলবো, তারপর যা সুপ্রিম কোর্ট রায় দেবে সেটা মেনেই আমাদের কাজ করতে হবে। Do you suspect that with all these what you are I apprehend, yes. the BJP is trying to create a constitutional crisis? Yes.
Yes, and to me, it looks like a very carefully drafted strategy where they're taking the judicial route without putting any blame on any judges or justices. They're taking the judiciary route to delay the election and impose something like a precedence rule because they can't face the people. They doesn't have the courage to face the people. So we can only hope that the judiciary acts and stand up to protect the soul of the country. That's it. দুটো দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি নিজেও বললেন যে রাজ্যে একাধিক সংখ্যালঘু বিধায়ক আপনাদের নেতা তাদের নাম বাদ দেওয়া হয়েছে। বিজেপি খালি সংখ্যালঘু বলে না, সংখ্যালঘু রয়েছে, তপশিলি রয়েছে, এসটি রয়েছে, একাধিক রয়েছে। আমি যে বিডিওর নাম বললাম সব তো হিন্দি। আমি যে বিধানসভাগুলো আপনাকে দিলাম সেখানে বিজেপি কোথাও 18,000-20,000 ভোট পেয়েছে। 18,000-20,000 ভোট মানে 8-10% ভোট। যেখানে আমি 10% ভোট পেয়েছি 2,000 কোটি টাকা 2,500 কোটি টাকা খরচা করে, হাজার হাজার কোটি টাকা নেতারা এসছে গেছে, টাকার পর টাকা ঢেলেছে, তারপর 20,000-22,000 ভোট, 18,000 ভোট একটা বিধানসভা। তা প্রতিহিংসা পরায়ণতার এটা একটা নিদর্শন যে এক একটা বিধানসভা থেকে 75%-80% নাম আন্ডার অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দেওয়া। না, বিজেপি বারবার তো বলেছে যে সংখ্যালঘু এলাকায় বেশি করে নাম বাদ যাবে, এই আশঙ্কা বিজেপির একাধিক নেতার গলাতেও শোনা গিয়েছে। আপনার কি মনে হয় কোথাও গিয়ে বিজেপির কথাতেই নির্বাচন কমিশন এই এটা আশঙ্কা নয়, এটা টার্গেট, এটা বিজেপির আদেশ। নির্বাচন কমিশন ওয়াজ দ্য ইমপ্লিমেন্টিং অথরিটি, টার্গেট সেটিং অথরিটি তো বিজেপির নেতারা। তো আমি দেখালাম আপনাকে, এটা কি আমার বলা? আচ্ছা 1,10,000 তো বলছে, 1,10,00,000 তো বলছে না, 1,15,00,000 বলছে না, 75 লক্ষ বলছে না, 50 লক্ষ বলছে না, 60 লক্ষ বলছে না, 2 কোটি বলছে না, 2.5 কোটি বলছে না, বলছে কি 1,25,00,000। আর আজকের লিস্ট 1,24,00,000। এটা কাকতালীয়। তাহলে এরা যদি এত বড় অ্যাস্ট্রোলজার হয় তাহলে এদের তো পলিটিক্যাল প্রেডিকশন গুলো ম্যাচ করা উচিত। কেউ বলেছিল লোকসভায় 35টা আসন পাবো, কেউ বলেছিল 200টা আসন পাবো, কেউ বলেছিল অমুক অমুক তারিখে এই হবে তাই হবে, একটাও তো ম্যাচ করছে না। যেখানে নির্বাচন কমিশন যুক্ত সেখানেই ম্যাচ করছে। তাহলে কি রেফারি ফিক্সড? আমার প্রশ্ন এটাই। তবে এর বাইরে একটা প্রশ্ন করি। আমরা একটি সাক্ষাৎকারে দেখতে পেলাম সজল ঘোষ, সৌরভ গঙ্গোপাধ্যায় আমরা জানি যে বাংলার গর্ব এবং একই সঙ্গে অমর্ত্য সেন। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলছেন দালাল এবং অমর্ত্য সেন প্রসঙ্গে বলছেন গুড ফর নাথিং। কার্যত এই বাঙালিদের এই শব্দ ব্যবহার করা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি জিজ্ঞেস করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় যদি দালাল হয় 2021 সালে অমিত শাহ দালালের বাড়িতে গেছিল কেন? কি দালালি ছিল? সর্বস্ব জিজ্ঞেস করবেন। এক পাশে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি দালাল হয় তাহলে কি ঠেকা পড়েছিল দালালের বাড়িতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুরুবে? তার কি দালালি ছিল? উত্তর উনি দিতে পারবেন, সৌরভ ঘোষকে জিজ্ঞেস করবেন। অমর্ত্য সেনের বিষয়ে তিনি বলছেন গুড ফর নাথিং। শুনুন, অমর্ত্য সেন নিয়ে তো বিজেপির একাধিক নেতা বলেছে, এরা তো এদের পেটে তো শিক্ষা দীক্ষা নেই। আমি তো বললাম অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো মানে দেশের নোবেল পুরস্কারটাও আন্ডার অ্যাডজুডিকেশন রাখা। রিচা ঘোষকে হিয়ারিং নোটিশ, রিচা ঘোষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা মানে একা মেয়েটা খেলে খেলে দলকে ফাইনালে নিয়ে গেছে। তার অবদান তো দেখেছি, কিভাবে জিতেছে। নভেম্বর 3 মাস 4 মাস পুরনো ঘটনা। তার নামে আমাদের রাজ্য সরকার তরফ থেকে স্টেডিয়াম করা হচ্ছে। তাকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা মানে দেশের তরফে যে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা জিতে এলো সেই ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন রাখা। এখনো পর্যন্ত আপনার কাছে 243 জনের ফোন কল এসছে আপনি বললেন। এদের মধ্যে গত মাসে আপনার রণসংকল্প যাত্রায় আপনি বেশ কয়েকজন যারা বাস্তবে জীবিত কিন্তু কমিশনের খাতায় মৃত বলা হচ্ছে তাদেরকে হাজির করিয়েছিলেন বা দিল্লিও নিয়ে গেছিলেন। এই 243 বা আপনার তথ্য অনুযায়ী 1000 জন, এদের পাশে আপনি কিভাবে 1000 জন বলছি না, এ বলছে সংখ্যা বাড়তে পারে। এদের পাশে আপনি কিভাবে আগামী দিন দাঁড়াচ্ছেন? বা আমরা অলরেডি তাদের যা লোকাল সাপোর্ট দরকার, যেমন আমি ইতিমধ্যেই বললাম যে যাদের নাম বাদ গেছে এবং জীবিত রয়েছে তাদের প্রথমত ডিইওর কাছে অ্যাপিল করা এবং ফর্ম 6 অবশ্যই ফিল করে জমা দেওয়া যাতে ফাইনাল লিস্টে তাদের নাম ওঠে। এবং সেক্ষেত্রে তাদের যা সাহায্য সহায়তা লাগবে আমাদের নির্দিষ্ট সেই বিধানসভা বা সে পঞ্চায়েতের প্রধান হোক বা অঞ্চল সভাপতি হোক বা সেই বিধানসভার এমএলএ হোক, তাদেরকে বলা রয়েছে সেই মানুষগুলোকে সাহায্য প্রদান করার জন্য। এবং আমি নিজে তাদের খোঁজ খবর রাখবো, তাদের কোনো চিন্তা করার কারণ নেই। এই সংখ্যাটা বাড়তে পারে, আমি বলেছি
এই 243টা 1000 হতে পারে, 10,000 হতে পারে, 500 হতে পারে। এখন তো একদিনও হয়নি, কালকে দুপুরের পর থেকে খবর আসা শুরু হয়েছে। আমি আজ সকাল পর্যন্ত যে লিস্ট পেয়েছি সেখানে 243 জনের নাম রয়েছে যারা জীবিত রয়েছে, হার্টি অ্যান্ড হেলদি, তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে মৃত। যেমন আপনি দেখবেন কালকে নৈহাটিতে আমাদের এক কাউন্সিলর, সেই কাউন্সিলর, তার মা, তার বাবা, তিনজনকে দেখিয়ে দেওয়া হয়েছে ডেড। মানে এটা তো ক্রিমিনাল অফেন্স। যারা কাজ করছে তারা ভাবছে যে আমরা পদে আছি, আমাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। হবে, সব হবে। বিজেপি থাকবে না, দেশের সংবিধান থাকবে। যেদিন আপনি পদে থাকবেন না, এফআইআরও হবে, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থাও হবে। এসব টেম্পোরারি। তখন কোনো গুজরাটের নেতারা বাঁচাতে আসবে না, কারণ তাদের বিরুদ্ধেও মামলা হবে, তাদেরকেও টানা হবে। তারা যেভাবে দেশটাকে ছাড়খাড় করেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, কাউকে স্পেয়ার করা হবে না। এবং মানুষই এদের অ্যাডজুডিকেশনে রাখবে। মানুষ তো দেখেছে বিজেপিকে তো সিঙ্গেল মেজরিটি দেয়নি, তারপর বিজেপির এই দম্ভ। তা এরাই যদি 300 সিট পেয়ে ক্ষমতায় আসছে তাহলে কি করতো? মানুষ বুঝুক। আর শেষ প্রশ্ন, একটা বিজেপি বাংলায় পরিবর্তন যাত্রা শুরু করেছে, কিভাবে সেটাকে আপনি দেখছেন? কি পরিবর্তন মাত্র? তাদের একটা কর্মসূচি নিয়েছে তারা গোটা রাজ্য জুড়ে। গণতান্ত্রিক দেশ, যে যা ইচ্ছাটাই করতে পারে, যে কোনো মিটিং করতে পারে, করুক, অসুবিধা কি আছে? ও রথযাত্রা, আমি তো বাঙালি, সচরাচর আমরা আষাঢ় শ্রাবণ মাসে রথ হয় শুনেছি, ফাল্গুন মাসে রথ হয় শুনিনি। ফাল্গুন মাসে, চৈত্র মাসে রথ হয় কোনোদিন বাপের জন্য শুনিনি। তো যারা রথযাত্রা করবো তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে। We all are Indian, we need to understand first. And Trinamool Congress will always give importance to the principles laid down in the preamble of the Constitution, which speaks of fraternity, liberty, equality, and justice. So this is a testament to the fact that they are perturbed and bewildered, and they have no person to nominate. I haven't seen any person nominated by the BJP for the West Bengal Rajya Sabha election so far. They should concentrate on their own organizational work and focus on the work they are doing, instead of trying to poke their noses in what Trinamool is trying to do and has done. অভিষেক বাংলা জাগো চ্যানেল, আরো খবর পেপার থেকে স্বর্ণিকা ব্যানার্জি। আর যেমন পরিবর্তন যাত্রার কথা উঠলো বিজেপি, সেরকম পরিবর্তন যাত্রা শুরু হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি প্রসঙ্গে একাধিক প্রচার করা হচ্ছে। যেখানে বাংলার জিডিপি রেট এত বেশি, সেখানে দাঁড়িয়ে যেভাবে বাংলার মনীষীদের সম্পর্কে বিজেপিরা ধারণা রাখেন না, তারা কি এ ব্যাপারেও কোনো ধারণা না নিয়ে এই রাজ্যে প্রচার করতে আসছে? যেখানে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাটকে বঙ্কিমদা বলে, আপনি কি আশা করতে পারেন? এদের থেকে আশা করাই ভুল। এরা যা ইচ্ছা করবে। ওই যে বললাম রথযাত্রা, বাংলার কৃষ্টি সংস্কৃতি, রথে কার আছে? রথে দেব দেবী ভগবান আছে। মানে নিজেদের মাথায় ঢুকে গেছে আমরা ভগবান। আমরা তো রথযাত্রা করছি না। আমরা বলুন না, যারা বাংলায় বসবাস করি তারা কি দেখে আসি? যে রথে জগন্নাথ ঠাকুর থাকে, অন্য ঠাকুরদের রথ হয়, শিব ঠাকুরকে আমরা কোনো সময় রথে বসিয়ে টানি, হনুমানজিকে টানি, দেব দেবীর জন্য রথ হয়। বিজেপির নেতারা যদি রথে থাকে তাহলে তারা বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে তারা সম্যক ধারণা প্রদান করতে আমি আশা করবো প্রত্যেকে। তারা রয়েছে রথে, আমরা রয়েছি পথে। As we know that 60 lakhs name under adjudication. Now, are you apprehending that BJP is influencing judicial officers so that maximum names can be deleted from these 60 lakhs so that they get benefited? See, I have played a video in front of you, and all of you present here have seen that it is the BJP leaders who have said that 1,25,00,000 voters will be deleted from Bengal. It is not me. So they have already set a benchmark.
And it is not my apprehension. The order that was given by the Rouse Avenue Court 2 days back with regard to the unlawful arrest and detainment of the then Chief Minister of Delhi, Arvind Kejriwal, is a testament to the fact that a part of judiciary is working in connivance with the BJP. Why I say this? Because we have seen there has been precedents before. And I spoke in the general budget last month. All of you must have seen. I spoke of two Indias. I quoted two Indias and I spoke about how I represent two Indias and the dichotomy that still exists between the two Indias. So I can use that analogy again and say that I come from an India where we see judges who works tirelessly and works impartially and operates so that the government functions remaining within the ambit of law and constitution. And I also come from an India where the former Chief Justice of India illegally occupies a bungalow after demitting office and still illegally holds it for 8 months. To an extent where the Supreme Court has to write to the Ministry of Home Affairs for its repossession. So that is why we say he is not any Tom, Dick, or Harry. He is the former Chief Justice of India. When the former Chief Justice of India is breaking rules, what do you expect? You are supposed to hold that bungalow for 6 months. Under what rule and provision, if this is the example and precedence the former Chief Justice of the country is setting, and the government is not acting, then we all know what is the affairs of judiciary, what is the state of judiciary in the country. অভিষেকদা যেহেতু এটা বিজেপি নেতাদের ভিডিওগুলো দেখালেন যেখানে 1,20,00,000 টার্গেট, এই কিছু কিছু বিজেপি নেতারাই কিন্তু গত কয়েক মাসে বলেছেন যদি নির্দিষ্ট সময়ে এসআইআর সম্পন্ন না হয় তাহলে এই রাজ্যে নির্দিষ্ট সময়ে সরকার গঠিত হবে না, বিধানসভা তৈরি হবে না, তখন রাষ্ট্রপতি শাসন এখানে হবে এবং রাষ্ট্রপতি এরা শাসন চায় না নির্বাচন হোক। আমি তো সেটা বললাম, এরা মানুষকে ফেস করতে চায় না। যদি ভোটার লিস্টে কোন রকম কোনো ত্রুটি থাকে তাহলে এই ভোটার লিস্টের নিরিখে তো 24 সালে ভোট হয়েছিল। নরেন্দ্র মোদী সরকারের তো ন্যূনতম নীতি নৈতিকতা থাকলে নিজেদের পদত্যাগ করা উচিত। তারা মানুষকে অবৈধ বানিয়ে নিজেরা বৈধ শাস্তি যায়, এটাই তো তাদের দ্বিচারিতা। এরা কি রাষ্ট্রপতি শাসনে নিয়ে যেতে চায়? সেটা এরা বলতে পারে। যে কোনো মুহূর্তে নির্বাচন হোক, আমরা মানুষের কাছে থাকি, মানুষের সাথে থাকি, মানুষের দরবারে থাকি 365 দিন, নির্বাচনের আগে পিছে নয়। এবং যখনই নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে, নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হয়েছে। যে কটা উপনির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে, 21-এর নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, প্রত্যেকটাই মানুষ আস্থা রেখেছে তৃণমূলের উপর। আগামী দিনে ব্যতিক্রম হবে না, তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। অভিষেকদা যেহেতু হিসাব মতো নির্বাচনের সময় নিশ্চয়ই আপনার দলেও প্রার্থী তালিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে, যেভাবে যে কয়েকজন সিটিং এমএলএ তো এই ওয়েটিং তালিকা রাখা রয়েছে, কিন্তু আপনারা প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সমস্যায় পড়বেন যতক্ষণ না জটিলতা তারা বেরিয়ে আসছে। হ্যাঁ নিশ্চয়ই, যদি কেউ ভোটাধিকার প্রয়োগই না করতে পারে তার মানে তো বেসিক্যালি আপনি দেশের সিটিজেনই না। যেখানে আমি তো সেটাই বললাম যে ইলেকশন কমিশন বলে দিল যে ম্যাপিং লিস্টে আমার নাম উঠে গেছে, মানে ড্রাফট লিস্টে আমি ম্যাপড, মানে আমার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। তার মানে আর তার প্রমাণ রয়েছে আমাদের কাছে। আমি যখন বলছি প্রমাণ আছে, আমার হাতে প্রমাণ আছে। দরকার হলে জ্ঞানেশ কুমার আমার এগেনস্টে যদি মামলা করে আমি সুপ্রিম কোর্টের কাছে সে ডিজিটাল এভিডেন্স জমা দেবো। তাহলে আপনি জোর জবরদস্তিতে নাম কাটতে পারেন না। এবার হতে পারে যে কারোর নামে পদবিতে মিসম্যাচ, আপনি একটা ডকুমেন্টারি বেসিসে এটা ক্লিয়ার করে দেবেন। কিন্তু এই যে 60 লক্ষ নাম গেল, এটা কিসের বেসিসে গেল? নাম যাওয়ার কথা তো 14 লক্ষ। তার কারণ বাকি সব তো ইয়ারে ক্লিয়ার করে দিয়েছিল 21 তারিখ লগ ইন ফিজ হওয়ার আগে, মানে পোর্টাল ফিজ হওয়ার আগে। তাহলে এই 46 লক্ষ নাম অ্যাডিশনাল কার্ড অঙ্গুলি হয়ে না গেল, কে পাঠালো? এটা আমরা সুপ্রিম কোর্টে মেনশন করবো। বাকি দেখা যাক, কোর্টে তো লড়াই চলছে রোজ। আমি বলছি এদের ভোটার, প্রথমত আপনি বুঝুন একটা জিনিস, আপনার এক প্রশ্ন আমাকে আলাদা আলাদা করে 5 জন করলেন। আমি বলছি ইলেকশন কমিশনের কথা অনুযায়ী আমার তার কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে, রেকর্ড রয়েছে।
সেই রেকর্ড আমি প্লেস করতে পারি যদি সুপ্রিম কোর্ট আমাকে আদেশ দেয়। আমার ড্রাফট লিস্টে নাম বেরোনো মানে আমি দেশের নাগরিক, ঠিক আছে? আমি যদি দেশের নাগরিক হই তাহলে তো আমার ভোটাধিকার থাকবে, আপনি তো আমার ভোটাধিকার কাটতে পারেন না। তাহলে আমার যদি কেস অমীমাংসিতও থাকে বা বিচারাধীনও থাকে, ভোটার রাইটস তো আমাকে দিতে হবে, বিকজ মাই আইডেন্টিটি, মাই ন্যাশনালিটি ইজ এস্টাবলিশড, মাই আইডেন্টিটি ইজ আন্ডার কোয়েশ্চেন। আমার ন্যাশনালিটি যদি এস্টাবলিশড হয়ে যায়, আমার ভোটার অধিকার আপনাকে দিতেই হবে, আপনি জোর জবরদস্তি কাটতে পারেন না। এটা চিফ ইলেকশন কমিশনার নিজে বলেছে। বাকি সুপ্রিম কোর্টে আমরা প্লেস করবো, সুপ্রিম কোর্ট আমরা নিশ্চিত যে ইলেকশন কমিশনকে যা গাইডলাইন দেওয়ার দেবে। Abhishek, you did touch upon this point initially, and তাও একটু আরেকবার জিজ্ঞাসা করছি because I want seeking your reply in English. If you see the top 5 districts which has the highest number of adjudication cases, Murshidabad, Malda, Uttar Dinajpur, North 24 Pargana, and South 24 Pargana. They're all Bangladesh bordering districts with high Muslim population. Do you see some sort of a scheme or trend after the list has come out and all these data has finally been made public? BJP has targeted the assembly in the districts where they have lost and where they know that they will not be able to win in the next 20 years. So it is their sheer revenge which they are taking on the people of Bengal because they cannot fight Trinamool politically. We will take this up before the appropriate forum, which in this case is the Supreme Court of the country. Since the case is sub judice, it is not right or appropriate for me to make any political comment at this stage. একাধিকবার আপনাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, বারে বারে সুপ্রিম কোর্টে, এমনকি চূড়ান্ত তালিকা যখন ভোটার তালিকা প্রকাশ হলো তারপরেও একাধিক অভিযোগ, সেগুলো নিয়েও আপনারা সুপ্রিম কোর্টে যান। অন্যদিকে দেখা যায় সুপ্রিম কোর্টও এর আগে বলেছিলেন বিচারপতি যে বারে বারে আসছেন যারা রয়েছেন অফিসিয়াল জুডিশিয়ালরা, তারা জানেন তাদের কি করতে হয়। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে বারে বারে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে হচ্ছে? একটা গণতান্ত্রিক হবে, বিচার পেতে গেলে তো আমাকে লড়াই করতেই হবে, সেটা হাইকোর্টেও করতে হতে পারে, সুপ্রিম কোর্টেও করতে হতে পারে। দেশের তো এই দুরবস্থা, যেখানে নির্বাচন কমিশন আমরা কি এক্সপেক্ট করতাম যে নির্বাচন কমিশন অলওয়েজ নিউট্রাল। আমরা টিএন সেশনের মতো লোকেদের দেখেছি যারা এই নির্বাচন কমিশন পরিচালনা করেছে, এসওয়াই কুরেশিকে দেখেছি। আপনি আরপি অ্যাক্ট তো চেঞ্জ করে দিলেন, যে অ্যাক্টের বেসিসে ইলেকশন হয় সেই অ্যাক্টটা থাকলো না। সেই অ্যাক্টের বেসিসে ইআরও, এই ইআরওটা ফাইনাল অথরিটি। আপনি মাইক্রো অবজারভারদের লাগিয়ে কেস সুপ্রিম কোর্ট অব্দি নিয়ে গিয়ে এখন জুডিশিয়াল অফিসারদের লাগিয়ে দিলেন প্রত্যেক জায়গায়। এটা এদের এগেনস্টেই ব্যবহার হবে আগামী দিনে। এরা যে দৈত্য তৈরি করলো, যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলো, এটা এদের এগেনস্টেই ব্যবহৃত হবে। ইলেকশন হয় আরপি অ্যাক্টের বেসিসে, যেখানে ভোটার লিস্ট তৈরি হবে, স্পেশাল সামারি রিভিশন হবে, ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তারপর আপনি ডিওর কাছে অ্যাপিল করবেন, সিওর কাছে অ্যাপিল করবেন, এর বেসিসে। এটা ফাইনাল অথরিটি। আপনি পুরো আরপি অ্যাক্টের পিন্ডি চটকে দিয়েছেন। তো আপনি কি আশা করেন এদের থেকে? এরা কিভাবে করবে? এখন জুডিশিয়াল অফিসার 500 জন কাজ করছে, হতে পারে সুপ্রিম কোর্ট আরো সংখ্যা বাড়াবে, কিন্তু সংখ্যা আপনি কতদূর বাড়াবেন? তাদের উপরে তো চাপ রয়েছে। তারা কেউ ডিস্ট্রিক্ট জাজ, কেউ তাদের কোর্টে বসতে হবে, তাদের কোর্টে সারাদিন হাজার হাজার কেস রয়েছে। মানুষের কাজগুলো তো তাদের করতে হবে, তারাও তো মানুষ। তো তারা যদি দিনে 30টা 40টা করে কেস করে, তাহলেও আমাদের 4 মাস লাগবে কেস ক্লিয়ার করতে। তো আমরা সুপ্রিম কোর্টকে বলতে পারি, রাস্তা তো সুপ্রিম কোর্ট দেখাবে। একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে অ্যাডজুডিকেশন, ডিলিগেশন, এই যে ক্যাটাগরি গুলো দেখানো হচ্ছে, তার বাইরেও এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো ক্রমশ প্রকাশ্য সামনে আসছে। যেমন ধরুন 2002 সালে বলা হয়েছিল যদি বাবা মায়ের নাম থাকে তাহলে তার সন্তান কে গণ্য করা হবে এদেশের নাগরিক হিসেবে। পরবর্তীতে দেখা গেছে যখন খসড়া তালিকা প্রকাশ পেয়েছে তখন 3 জনেরই নাম রয়েছে, কিন্তু ফাইনাল তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়নি, এবং যখন ফাইনাল লিস্ট আউট হয়েছে তাদের নাম নেই। সেক্ষেত্রে এরকম অনেক ঘটনা সামনে আসছে যেগুলো হয়তো ক্রমশ প্রকাশ্য বা আরো কিছু দিন গেলে বোঝা যাবে। এরকম অনেক কেস আমরা আমাদের পিটিশনে ইনক্লুড করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছি। সেই কারণেই সুপ্রিম কোর্ট কগনিজেন্স নিয়ে এই অর্ডারগুলো দিয়েছে।
আমরা প্রথমে যখন পিটিশন ফাইল করেছিলাম, এরকম একাধিক কেস, যেমন অনেক জায়গা আছে কাকদ্বীপে 2002 সালের ভোটার লিস্টই নেই, 2003 সালের ভোটার লিস্টে বেঞ্চমার্ক ধরা হচ্ছে। তো সেই সমস্ত ক্ষেত্রে কোর্টের একটা অর্ডার ছিল যে কোনো কিছু ডকুমেন্ট লাগবেই না, খালি দেখে নিয়ে কোনো ওর কাছে যদি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট থাকে তার বেসিসে তাকে ছেড়ে দেওয়া হবে। তার ক্ষেত্রেও আধার নেওয়া হচ্ছে না। আমার সোজা প্রশ্ন হচ্ছে যে যদি আমার ড্রাফট লিস্টে নাম থাকে তাহলে আধার তো আমার আইডেন্টিটি, সেটা তো একটাই এক কার্ড যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তার বেসিসে হবে। সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এরা নিজেদের মতো করে এসওপি তৈরি করছে, জাজেদের বোঝাচ্ছে, এবং ম্যাক্সিমাম জুডিশিয়াল অফিসার সুপ্রিম কোর্টের গাইডলাইন ফলো করে কাজ করছে। কিছু লোক তো কনফিউজ হচ্ছে, তার কারণ সুপ্রিম কোর্টের গাইডলাইন আর এরা যে এসওপি তৈরি করেছে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো আমি সবার কাছে অনুরোধ করবো, আবেদন রাখবো যে আপনারা সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে কাজ করুন। সুপ্রিম কোর্ট বলেছে আধার ইজ টু বি অ্যাকসেপ্টেড, ইলেকশন কমিশন বলছে আধার চলবে না, ডোমিসাইল সার্টিফিকেট চলবে না, দুটো তো কন্ট্রাডিক্টরি। আর এই কেসগুলো আমরা আগেও মেনশন করেছি, আগামী দিনে আমাদের কাছে যদি এই কেসগুলো এরকম কিছু আসে, আমাদের লিগাল টিম অলরেডি কাজ করছে, আমরা এগুলো সুপ্রিম কোর্টের কাছে ঠিক টাইমে প্লেস করব। Abhishek bhai, as you mentioned that you anticipate that a constitutional crisis can come up and we might see a presidential like a situation ahead of the election. What will be the impact of it if that happens? What will be the impact of it on Trinamool level, on Trinamool Congress's grassroots level workers and leaders? Because especially ahead of a high-pitched election, I guess Challenge them, let them do it. It is my open challenge to the BJP. If you have the guts and gall, impose president's rule, and I'll see you in the court of the people. মমতা বন্দ্যোপাধ্যায় মার্জিন আরো বাড়বে, তো যত করার করুক, এসব করে লাভ নেই। এসব ভাবছে যে 30,000 40,000, এখনো তো 1.5 লক্ষ নাম রয়েছে ভোটার লিস্টে। ভবানীপুরে ভোটার লিস্টে আমি যদি দেখছিলাম 1,58,000 না 1,60,000 নাম রয়েছে। 1 লক্ষ ভোট তো মমতা ব্যানার্জি করে, খুব কম করে হলে যদি 80% পোল হয় তাহলে 1,40,000 ভোট পড়লে 1 লক্ষ ভোট মমতা ব্যানার্জি পাবে। এরা 20,000 30,000 ভোট পাবে না। ওকে, আপনি বলেছেন যে বেছে বেছে সংখ্যালঘু মহিলা এবং এসসিদের নাম বাদ দেওয়া হবে এবং তারা বিজেপিকে ভোট দেয় না। এই অংশ গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয়। এইটাকে মোকাবিলা করবেন কিভাবে? শুধু সুপ্রিম কোর্ট নাকি সাংগঠনিক ভাবে মোকাবিলা? সাংগঠনিক ভাবে তো তৃণমূল কংগ্রেসের বিএলএ 2রা 5 মাস ধরে কাজ করছে। এগুলোকে এরা অনেক আগে অনেক লোকের নাম বাদ দিয়ে দিত। আমি আপনাদের যে ভিডিওটা দেখালাম, এদের কৌশল কি ছিল? টার্গেট ছিল 1,25,00,000 নামের বাদ দেওয়া, সব অর্ধেক করতে পেরেছে। এবার অর্ধেক যেহেতু করতে পারেনি, একটা মরিয়া কারণ দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে 60 লক্ষ লোককে আন্ডার অ্যাডজুডিকেশনে দেখানো হয়েছে। এবার এরা চেষ্টা করবে কি করে হোক, যে করে হোক 60 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হোক। এবার আমি আপনাদের উদাহরণস্বরূপ 5-7টা কেস বললাম, যেখানে এক একটা বিধানসভা থেকে 1.5 লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেওয়া হয়েছে। একটা বিধানসভার 90% ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন, এটা হতে পারে না। এটা যদি আমার পলিটিক্যাল রাজনৈতিক কোনো অভিসন্ধি বা ষড়যন্ত্র না থাকে তো হবে না। আমরা এর জন্য তাদের যা গ্রাউন্ড সাপোর্ট লাগবে, আমাদের বিএলএ 2দের বলা হয়েছে, আমাদের বিএলএ 1দের বলা হয়েছে, এমএলএ ব্লক সভাপতিদের বলা হয়েছে। জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ছিল। পরবর্তীকালে এদের যেখানে যা সহযোগিতা লাগবে হিয়ারিং ভেন্যুগুলোতেও আমাদের লোকেদের বলা ছিল। হিয়ারিং ভেন্যুতে আমাদের লোকেরা উপস্থিত ছিল। যেখানে যার ডকুমেন্ট লাগবে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য এখতিয়ার অনুযায়ী আমরা অ্যাসিস্ট করেছি। এবং এদের নিশ্চিন্তে থাকতে বলুন, আপনি বলে দেবেন, আমি যেহেতু আপনাকে বলছি যে কারোর নাম বিজেপির যে বাবা চাক লিস্ট থেকে বাদ দিতে তৃণমূল দেবে না। তার কারণ যদি ড্রাফট লিস্টে নাম উঠে যায়, আমার নাগরিকত্ব এস্টাবলিশড, আর আমার নাগরিকত্ব এস্টাবলিশ থাকলে আমার ভোটার রাইটও আমি পাবো। বিজেপি চাইবে, আমরা করতে দেবো। এবার বিজেপি নেতাদের মুখে একটা কথা বারংবার 2-3 দিন ধরে খুব বেশি রকম শোনা যাচ্ছে
যে পৃথিবীর কোনো শক্তি নেই এবারে নির্বাচনে তৃণমূলকে ক্ষমতায় আনা, তৃণমূল কংগ্রেস এবার ক্ষমতায় থাকবে না, বলছেন শ্রমিক ভট্টাচার্য। একই কথা শোনা যাচ্ছে নিতিন নবীনের মুখে, তিনি বলছেন এবারে সময় এসে গেছে বাংলা থেকে অনুপ্রবেশকারীদের তাড়া। আমি 28 তারিখ যখন এসআইআর নোটিফিকেশন ইস্যু হয়েছিল, তার দুদিনের মধ্যে একটা প্রেস করেছিলাম। আমি বলেছিলাম যে আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতাদের কাছে, বড় বড় ভাষণবাজি গলা ফাটিয়ে মিডিয়ার কাছে লাভ নেই। আপনি যদি মানুষের উপর আস্থা ভরসা রাখেন, আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমার চ্যালেঞ্জ কি, যে আপনি এসআইআর করুন, এফআইআর করুন, বিচার ব্যবস্থা ইউজ করুন, সংবাদ মাধ্যম ইউজ করুন, এজেন্সি ইউজ করুন, কেন্দ্রীয় বাহিনী ইউজ করুন, ইনকাম ট্যাক্স ইউজ করুন, ইডি ইউজ করুন, সিবিআই ইউজ করুন, যা আছে ইউজ করুন। তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে মানুষের আশীর্বাদে। তার মানে তৃণমূল কংগ্রেসের যা আসন সংখ্যা ছিল সেটা বাড়বে। যদি না বাড়ে, আমি এদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইব। আর যদি বাড়ে, মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন, মানুষের কাছে নিঃশর্তভাবে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সেই 2 লক্ষ কোটি টাকাটা ছেড়ে দেবে। এই আমার চ্যালেঞ্জ। আপনি আপনার চ্যানেলের তরফ থেকে বোনটা নিয়ে গিয়ে শ্রমিক ভট্টাচার্যের কাছে এই প্রশ্নটা করে ভিডিওটা আমার পাঠাবেন। উত্তরটা দেখার আশায় আমি রইলাম। State government is not accepting the fund. Ask him to release the white paper. The PM also came and said that we have sent 40,000 crores to the state of West Bengal to give away houses. प्रधानमंत्री आवास योजना में 40,000 करोड़ रुपया दिया है। मैं तो 3 साल से व्हाइट पेपर मांग रहा हूँ। भाई 40,000 करोड़ रुपया आया है तो उड़ के तो नहीं आएगा, बैंक के थ्रू आएगा। आप रिलीज कर दो व्हाइट पेपर, कोई मना तो नहीं कर रहा है। 100 दिन का कितना पैसा दिया है 5 साल में, व्हाइट पेपर रिलीज करो। आवास में आपने कितना पैसा दिया है 4 साल में, व्हाइट पेपर रिलीज करो। ग्राम सड़क योजना में कितना पैसा दिया है, व्हाइट पेपर रिलीज करो। आई एम वेटिंग फॉर देम टू रिलीज द व्हाइट पेपर so that I can rebut and answer accordingly. অনেক আবির কিনে রেখেছে, ইউজ হবে না। মেয়েতে রেজাল্টের পর তাই হোলিটা আগে খেলে নিতে হবে। খেলে নি, আমরা সবাই মে মাসের প্রথম সপ্তাহে খেলবো। আমাদের তো সচেতন থাকতে হয়। হোলিতে অনেক দুর্ঘটনা ঘটে, যারা জনপ্রতিনিধি তারা হোলি খেলে না, তারা মানুষের সাথে থাকে, এলাকায় নজর রাখে, সবকিছু নজরদারিতে রাখে। আপনি বাজারে যান না, গেরুয়া আবিরের দাম বেশি না সবুজ আবিরের দাম বেশি, একটু খোঁজ নিয়ে আসুন। এটা আমার কথা না, আমি তোমাকে বারবার বলছি, দিস ইজ অ্যাজ পার দ্য সিইসি, এটা চিফ ইলেকশন কমিশনের কথা। আমরা এসআইআর এর বিরুদ্ধে ছিলাম প্রথম দিন থেকে। আমাদের বক্তব্য ক্লিয়ার, যারা বাংলায় বছরের পর বছর ধরে আছে তারা বাংলার সবাই নাগরিক, তাদের ভোটেই কিন্তু নির্বাচিত হয়েছে, তারা তো ইলেকটোরাল রাইট ছিল, তারা তো ভোট দিয়েছে, তাদের ভোটেই তো শান্তনু ঠাকুর নির্বাচিত হয়েছে। তারা যদি নাগরিক না হয় তাহলে শান্তনু ঠাকুর এমপি না, অসীম সরকারও এমএলএ না, জগন্নাথ সরকারও এমএলএ না, এমপি না। আমরা সবাইকে নাগরিক মানি, কিন্তু বিজেপির লাগানো ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনের কথাও যদি আমি বেঞ্চমার্ক করি, তিনি বলেছেন যে যদি একবার ড্রাফট লিস্টে ইনিউমারেশন ফর্ম ফিল আপ করার পর নাম বেরিয়ে যায়, দ্যাট মিনস মাই ন্যাশনালিটি ইজ এস্টাবলিশড। তার মানে কোনো না কোনো ভাবে আমার বাবা কাকার নাম তো ছিল রে ভাই 2002 সালের ভোটার লিস্টে। তো আমার বাবা কাকা মায়ের নাম যদি থাকে 2002 সালের ভোটার লিস্টে, তাহলে তো আমি দেশেই নাগরিক। আমার বক্তব্য এটা। তুমি আমাকে জিজ্ঞেস করছো যে মধ্যরাতের যাদের নাম ছিল না তাদের কি আপনারা নাগরিক মানেন না? আমি সবাইকে নাগরিক মানি। যারা বাংলায় রয়েছে বছরের পর বছর ভোট দিয়েছে, সবার অবদান রয়েছে, তাদের ভোটই বিজেপি নিয়েছে, এখন তাদের নাগরিকত্বহীন করতে চাইছে বা করেছে কিছু লোককে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মতুয়ারা। শান্তনু ঠাকুর বলছেন 2 লাখ 5 লাখ লোকের নাম বেরোলে বাদ যাবে, অসীম সরকার বলছে তোরা মহিলা বর। এটা আমার কথা না,
তো যারা ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছিল, যে মতুয়া ভাইয়েরা বোনেরা, তারা বুঝুক এই দলটাকে ভোট দেওয়ার খাল কেটে কুমিরা নয়। স্যার একটা কোশ্চেন স্যার, আমি একটু বলতে চাই। ব্যাপারটা হচ্ছে আমরা দেখছি বনগা লোকসভা কেন্দ্র একটি মতুয়া গড়, কিন্তু সেখানে কিছু কিছু বিএলওরা, আপনি যেটা বললেন 2002 সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও সেই মুসলিম এলাকাগুলোতে বেছে বেছে নাম বাদ দিচ্ছে, এবং স্থানীয় মানুষরা যখন আমার কাছে কিছু নথি এসছে তাই আমি বলার চেষ্টা করছি, যখন সেই বিএলওরা এটা করছে এবং স্থানীয় বাসিন্দারা কমপ্লেন জানাতে যাচ্ছে, সব কমপ্লেন ভিডিওর কাছে যাচ্ছে। তো এটা নিয়ে একটা আপনার কাছে পার্টিকুলারলি কোনো নথি থাকলে আপনি আমাকে দিয়ে দিন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি প্রত্যেকটা কেস নিজে দেখবো এবং এদের পার্সোনালি অ্যাসিস্ট করবো। নিশ্চিন্তে থাকতে বলবো। থ্যাংক ইউ।